ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষা কার্যক্রমে বোটানির প্ল্যান্ট ফিজিওলজি এবং প্ল্যান্ট নিউট্রিশনের কোর্স কোড 233003 আজকের টপিক ফটোপিওরিজম এবং ভার্নালাইজেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ থেকে। আমাদের প্ল্যান্ট ফিজিওলজি এবং প্ল্যান্ট নিউট্রিশনের এটি 8 নম্বর লেকচার। আমাদের লেকচারের বিষয় ফটোপিওরিজম অ্যান্ড ভার্নালাইজেশন ইন প্ল্যান্ট। আশা করি তোমাদের এটা সম্পর্কে পূর্ব জ্ঞান আছে। আমরা যদি ফটো পিরিয়ড বলতে কি বোঝায় এটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা জানি যে এখানে দুটো শব্দ নিয়ে ফটো পিরিয়ডটা গঠিত, ফটো এবং পিরিয়ড। ফটো যার যেখানে ফটো অর্থ হচ্ছে আলো আর পিরিয়ড অর্থ হচ্ছে সময়কাল। তাহলে ফটো পিরিয়ড বলতে আমরা সময়কাল বুঝি। তাহলে আলোর সময়কাল বলতে আসলে দিবালোকের কথাই বোঝা যায়, কারণ আমাদের প্রাকৃতিকভাবে আমরা যে আলোটা পাই সেটাকে আমরা দিনের বেলায় পাই। ফলে ফটো পিরিয়ড বলতে আমাদের দিনের দিবালোকের যে দীর্ঘতা সেটাকে আমরা বুঝবো। তাহলে ফটো পিরিয়ডিজমটা কি, এই প্রবণতাটা কি? এই যে দিবাকালের প্রতি উদ্ভিদের প্রস্ফুটনে বা পুষ্প সূচনায়, মূলত ফ্লাওয়ারিং এ যে সাড়া প্রদান করার যে প্রবণতা, এটাকেই ফটো পিরিয়ডিজম বলা হয়। 1920 সালে গার্নার এবং অ্যালার্ড এটি প্রথম লক্ষ্য করেন তামাকের একটি প্রকরণ ম্যারিল্যান্ড ম্যামথে, যেটা দেখেন যে আসলে যদি দিন ছোট এবং রাত্রি বড় থাকে, মানে দিবালোকের দৈর্ঘ্যকাল যদি ছোট থাকে, তাহলেই কেবলমাত্র ওই তামাকের ম্যারিল্যান্ড ম্যামথে ফুল ফোটে। তখন থেকে তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করেন। তা আমরা যদি দেখতে চাই যে আসলে ফটোপিরিয়ডিজমের মেকানিজমটা কি, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে ফটোপিরিয়ডিজমের মেকানিজমে আমাদের দুটো বিষয় আসবে। এক হচ্ছে এখানে অবশ্যই একটি হরমোন কাজ করে, এবং একটা এমন একটি হরমোন জৈব রাসায়নিক পদার্থ যেটি সূচনা করবে। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য দিবালোক, যেহেতু আলোর একটা বিষয় আছে, তাহলে আলো থেকে শক্তি গ্রহণ বা আলো থেকে সাড়া প্রদান করার জন্য আমাদের যে কোষাণুটি প্রয়োজন তার নাম হচ্ছে পিগমেন্ট। তাহলে আমাদের এই ফটোপিরিয়ডিজমের ঘটনার সাথে জড়িত দুটি বিষয় হচ্ছে পিগমেন্ট, যেটাকে আমরা এখানে ফাইটোক্রোম বলি, এবং আরেকটি হচ্ছে হরমোন, যেটাকে আমরা ফ্লোরিজেন বলি। যদিও এ দুটোকে এখনো প্রাকৃতিকভাবে আলাদা করা যায়নি, তো তারপরও উদ্ভিদ দেহে তোমার ফাইটোক্রোমটি অত্যন্ত কম পরিমাণে থাকে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যদি তোমরা একটা জিনিস খেয়াল করো যে ফটোপিরিয়ডিজম শব্দটা মেইনলি ফ্লাওয়ারিং এর উপরে নির্ভরশীল। এটা পুষ্প সূচনার ক্ষেত্রে আমরা বলবো। তাহলে এটা তোমার পুষ্প প্রদানকারী উদ্ভিদের ক্ষেত্রেই আমাদের আজকে আলোচনাটা থাকবে। তাহলে আমরা যদি ধরে নেই যে পুষ্প প্রস্ফুটনের যে কেমিক্যাল বা রাসায়নিক সূচনা করে বা মার্কিং করে বা প্রিকারসর বলি, সেটাকে যদি আমরা নাম ধরে নিই ফ্লোরিজেন। ফ্লোরিজেন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু এই যে ফ্লোরিজেনকে, যেটা পাতায় উৎপন্ন হয়ে কাক্ষিক মুকুল অথবা সুতে গিয়ে পুষ্পর সূচনা করবে, সেটাকে অবশ্যই আমাদের যে দিবাদৈর্ঘ্য ফাইটোক্রোম, সেই ফাইটোক্রোমে কি করতে হবে? ফাইটোক্রোমে আসতে হবে এবং ফাইটোক্রোমে সেটা গ্রহণ করতে হবে। এবং ফাইটোক্রোমে যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে ফাইটোক্রোমকে আবার আমাদের বুঝতে হবে যে ফাইটোক্রোম যে একটা পিগমেন্ট, এই পিগমেন্টটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য মানে গ্রহণ করবে। তোমরা সালোক সংশ্লেষণে পড়েছো, সেখানে তোমরা অনেক ধরনের পিগমেন্ট পড়েছো। সেখানে এক এক ধরনের পিগমেন্ট, ক্লোরোফিল এ বি সি, তাই না? ফাইটোক্রোম এরকম দুই ধরনের আছে। সেটা হচ্ছে ফাইটোক্রোম রেড এবং ফাইটোক্রোম ফার রেড। আমরা জানি যে ক্লোরোফিলের যে পিগমেন্টের যে প্রকরণ বা ভ্যারাইটি, সেগুলো কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কে কোনটা গ্রহণ করে তার উপরে নির্ভর করে হয়েছে।
ঠিক একইভাবে ফাইটোক্রোমেরও এই যে তোমার দুইটা প্রকরণ, এই ফাইটোক্রোমের যে দুইটা ধরন, সে দুইটা ধরনও কে কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য গঠন করবে, গ্রহণ করবে, শোষণ করতে পারে, সেটার উপরে ভিত্তি করে দুইটা নামকরণ করা হয়েছে। একটি হচ্ছে ফাইটোক্রোম রেড, আরেকটি হচ্ছে ফাইটোক্রোম ফার রেড। নামকরণ থেকে তোমরা বুঝতে পারছো, ফাইটোক্রোম রেড লাল আলো বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করবে, আর ফাইটোক্রোম ফার রেড মিনস হচ্ছে অতি লাল, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 660, আর অতি লাল হচ্ছে 730। তাহলে পার্থক্য আছে। তাহলে 730 যে ফাইটোক্রোম গ্রহণ করবে তার নাম হচ্ছে ফার রেড, ফাইটোক্রোম ফার রেড। আর যেটা 660 তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করবে, তাকে শোষণ করবে, তাকে আমরা বলবো ফাইটোক্রোম রেড। তোমরা ডান পাশে চিত্রে দেখতে পাচ্ছ যে এই দুটো ফাইটোক্রোমের যে অবস্থা, এই দুটো ফাইটোক্রোম যে তোমার পিগমেন্টটা, এই দুটোর গঠন প্রায় একই, শুধুমাত্র তোমার তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণের ক্ষেত্রে পার্থক্য আছে। দুটোই একটি প্রস্থেটিক গ্রুপ, একটি নন প্রস্থেটিক গ্রুপ, মানে প্রোটিন অংশ এবং অপ্রোটিন অংশ নিয়ে গঠিত, এবং এটাকে তোমার নীলাভ সবুজ পিগমেন্ট বলা হয়, ব্লু গ্রিন পিগমেন্ট বলা হয়। তাহলে আমরা একটা তথ্য জেনে নেই, সেটা হচ্ছে যে এই যে ফাইটোক্রোমের দুটা ফর্ম, ফাইটোক্রোম রেড এবং ফাইটোক্রোম ফার রেড, সেই দুটা ফর্ম কিন্তু স্থায়ী না। এরা কিন্তু একে অপরের বিনিময় করতে পারে, মানে ফাইটোক্রোম রেড ফাইটোক্রোম ফার রেডে পরিণত হতে পারে, আবার ফাইটোক্রোম ফার রেড ফাইটোক্রোম রেড পরিণত হতে পারে। তার মানে ফাইটোক্রোম রেড যদি লাল আলো পায়, তাহলে সে লাল আলো গ্রহণ করে ফাইটোক্রোম ফার রেডে পরিণত হয়ে যাবে। আবার ফাইটোক্রোম ফার রেড যদি অতি লাল আলো পায়, তাহলে ফাইটোক্রোম ফার রেড সে অতি লাল আলো গ্রহণ করে ফাইটোক্রোম রেডে পরিণত হয়ে যায়। এখন আমরা জেনে নিই যে লাল আলো আমরা কখন পাওয়া যায়। তাহলে লাল আলো বা তোমার 660 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে রশ্মি, এগুলো সকল রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি আমরা সূর্যালো থেকে পাই। তবে কোন সময়ে কোন তরঙ্গ দৈর্ঘ্যটার বিশিষ্ট রশ্মিটা বেশি থাকে, এটা আমাদের জানা প্রয়োজন। আমাদের যখন কম আলো থাকে, গোধূলি অথবা ধরো কম আলো, একেবারে তোমার উষা লগ্নে বা একেবারেই সূর্য ডিরেক্টলি নেই, আলো নেই, তখন কিন্তু লাল আলো বা অতি লাল আলো, অতি লাল আলো বা ফার রেড পাই। আর যখন প্রখর রোদ থাকে, তখনই লাল আলো আমরা পাই। তাহলে আমরা যদি এই কথাটাকে এভাবে বলি, যদি সানলাইট মোর, তোমরা যদি এখানে লেখাটা দেখো, মোর সানলাইট, তখন আমরা রেড লাইটটা পাই, আর লেস সানলাইটে আমরা ফার রেড আলোটা পাই। তাহলে মোর সানলাইট মানে দিনের বেলায় আমরা কাকে অ্যাক্টিভ হতে দেখব? দিনের বেলায় আমরা অ্যাক্টিভ হতে দেখব ফাইটোক্রোম রেডকে, যে কিনা লাল আলো দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে পাবে, আর সে পরিণত হয়ে যাবে ফাইটোক্রোম ফার রেডে। আর রাতের বেলা ফাইটোক্রোম ফার রেড অ্যাক্টিভ হবে অতি লাল আলো পেয়ে, এবং সে ফাইটোক্রোম রেডে পরিণত হয়ে যাবে। এখন এই জিনিসগুলো কিভাবে পুষ্প প্রস্ফুটনে ভূমিকা রাখে? এই যে ফার রেড এবং রেড, এই পরিণত হওয়ার ক্ষেত্রে দিনের এবং রাতের দৈর্ঘ্যের একটা বিষয় আছে। কারণ হচ্ছে, তোমাদের তো আমি উল্লেখ করলাম যে দিনের বেলা ফাইটোক্রোম রেড ফাইটোক্রোম ফার রেডে পরিণত হয়, আর রাতের বেলা ফাইটোক্রোম ফার রেড ফাইটোক্রোম রেডে পরিণত হয়। জিনিসটা আবারও বুঝে নাও, লেখাটা দেখে নাও। এই যে আমরা দিয়েছি ফাইটোক্রোম রেড ফাইটোক্রোম ফার রেডে পরিণত হয় দিনের বেলা, আর রাতের বেলা ফাইটোক্রোম ফার রেড ফাইটোক্রোম রেডে পরিণত হয়। তাহলে এই যে দুটার পরিমাণ স্টেবল থাকবে কখন? যখন দিন রাত্রি সমান হবে। তাহলে দিন রাত্রি যদি সমান হয়, তাহলে তোমরা কি পাবে? যে পরিমাণ ফাইটোক্রোম রেড ফাইটোক্রোম ফার রেডে পরিণত হবে দিনে, সেই পরিমাণ ফাইটোক্রোম ফার রেড ফাইটোক্রোম রেডে পরিণত হয়ে যাবে রাতে। তাহলে ব্যালেন্স থাকবে। যদি আমরা ধরে নেই যে দিনের দৈর্ঘ্য বড় হয়, এখানে তোমরা দেখো দিনের দৈর্ঘ্য 14 ঘন্টা এবং রাতের দৈর্ঘ্য 10 ঘন্টা, তাহলে তখন কি ঘটবে?
দিনের দৈর্ঘ্য যদি 14 ঘন্টা হয়, তাহলে 14 ঘন্টা ব্যক্তি ফাইটোক্রোম রেট ফাইটোক্রোম ফার রেটে পরিণত হবে অনেক বেশি। আর সে তুলনায় অতগুলো ফাইটোক্রোম ফার রেট 10 ঘন্টায় ফাইটোক্রোম রেটে পরিণত হতে পারবে না। এটাই তো স্বাভাবিক, কারণ দিনের দৈর্ঘ্যটা বেশি, ফলে বেশি ফাইটোক্রোম ফার রেট তৈরি হয়ে গিয়েছে। আবার রাতের দৈর্ঘ্য কম, সে ফাইটোক্রোম ফার রেটগুলো ফাইটোক্রোম রেটে পরিণত হওয়ার জন্য সময় পেল না, 4 ঘন্টা কম পেল। তাহলে তখন কোষে কি থাকবে? কিছু ফাইটোক্রোম ফার রেট প্রেজেন্ট থাকবে, কিছু ফাইটোক্রোম ফার রেট ফাইটোক্রোম রেটে পরিণত হতে পারবে না। এই যে ফাইটোক্রোম ফার রেট দিবা দৈর্ঘ্য বেশি থাকায় এই যে কোষে জমা হলো, এটাই কি করবে? লং ডে প্ল্যান্টের ফ্লাওয়ারিং এর সূচনা করবে, পুষ্প প্রস্ফুটনের সূচনা করবে। এটা মনে রাখবেন। তাহলে ফাইটোক্রোম ফার রেট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যার প্রেজেন্সে লং ডে প্ল্যান্টসে তোমার পুষ্পের সূচনা ঘটে। এখন বিপরীতটা যদি আমরা চিন্তা করি, যে শর্ট ডে প্ল্যান্টস, যেটাকে আমরা সংক্ষেপে এসডিপিস বলি, তো শর্ট ডে প্ল্যান্টে কি হয়? সেখানে তোমার আমরা যদি দিবা দৈর্ঘ্য এবং অন্ধকারের রাতের দৈর্ঘ্য যদি সমান হয়, না হয়ে দিবা দৈর্ঘ্য যদি 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টার চেয়ে কম হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো শর্ট ডে। তাহলে এখানে একটা উদাহরণ তোমরা ধরে নাও, যে দিনের দৈর্ঘ্য 8 ঘন্টা আর রাতের দৈর্ঘ্য 16 ঘন্টা। তখন কি ঘটবে? ওই যে উপরে যে ঘটনাটা ঘটেছিল, এখানেও সেই ঘটনা ঘটবে। তাহলে দিনের বেলায় তোমার ফাইটোক্রোম ফার রেটের উপস্থিতি কম থাকতেছে। কেন? কারণ হচ্ছে যে রাতের বেলা ফাইটোক্রোম রেডে পরিণত হয়ে গিয়েছে অনেক বেশি, 16 ঘন্টা যাবত, এবং অনেক বেশি পরিমাণের, প্রায় দ্বিগুণ। দেখো 8 ঘন্টা 16 ঘন্টা, এটা আমি এক্সাম্পলের হিসেবে দিলাম। এটা দ্বিগুণ না হয়ে তোমার এটা 14/10 হতে পারে, এটা ওই আগের মতো তোমার 13/11 হতে পারে, যেটাই হোক। তাহলে যদি ব্যবধান বেশি থাকে, তাহলে এখানে উল্টোটা ঘটবে। তাহলে এখানে রাতের দৈর্ঘ্য বেশি হয়, এখানে তোমার ফাইটোক্রোম ফার রেট অনুপস্থিত থাকবে, ফাইটোক্রোম রেট উপস্থিত থাকবে। আগের লং ডে প্ল্যান্টে আমরা দেখেছি ফাইটোক্রোম ফার রেট উপস্থিত ছিল, যেহেতু এটা রাতের বেলা তোমার এটা রূপান্তরিত হওয়ার জন্য যথেষ্ট সময় পায়নি। ঠিক একইভাবে শর্ট ডে প্ল্যান্টেও ফাইটোক্রোম ফার রেট যথেষ্ট সময় পাচ্ছে না, ফাইটোক্রোম রেডে পরিণত হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছে। উল্টাটা হচ্ছে যে ফাইটোক্রোম ফার রেট হওয়ার জন্য দিনের বেলা পর্যাপ্ত সময় পায়নি। ফলে ফাইটোক্রোম ফার রেট কোষে রইল, আর ফাইটোক্রোম ফার রেট কোষে নেই, আর ফাইটোক্রোম রেট কোষে আছে। এই যে ফাইটোক্রোম ফার রেট অনুপস্থিত, নো প্রেজেন্ট, ফাইটোক্রোম ফার রেটের অনুপস্থিতিটাই হচ্ছে শর্ট ডে প্ল্যান্টে তোমার ফ্লাওয়ারিং ইন্ট্রোডিউস করে। তাহলে আমি পয়েন্টটা আবার বলি, দ্য মেইন পয়েন্ট হচ্ছে ফাইটোক্রোম ফার রেট আছে কি নাই। ফাইটোক্রোম ফার রেটের উপস্থিত যদি থাকে, যেহেতু আমরা জানি এটা হচ্ছে স্টেবল থিংস না, একে অপরে রূপান্তরিত হয়, তা একে অপরে রূপান্তরের ফলে প্রতিযোগিতায় যেটা বেশি থাকে সেটার উপরে নির্ভর করবে কোন প্ল্যান্টের ফ্লাওয়ারিং হবে। তাহলে আমরা জানি যে শীতকালে দিনের দৈর্ঘ্য কি থাকে? ছোট থাকে, গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বড় থাকে। তাহলে আমরা ধরে নেই শর্ট ডে প্ল্যান্ট যেগুলো শীতকালে আমাদের দেশে হয়, সেগুলো দিনের দৈর্ঘ্য কম পাচ্ছে, এবং সেখানে তোমার ফাইটোক্রোম ফার রেট অনুপস্থিত থাকছে। যেহেতু সেখানে রাতের দৈর্ঘ্য বেশি, দিনের দৈর্ঘ্য কম, রাতের বেলা পর্যাপ্ত সময় পেয়েছিল ফাইটোক্রোম ফার রেটগুলো সবগুলো রূপান্তরিত হয়ে যাওয়ার জন্য। উল্টোটা ঘটেছে গ্রীষ্মকালে, যখন তোমার দিনের দৈর্ঘ্য বেশি, তখন পর্যাপ্ত সময় পেয়েছে ফাইটোক্রোম রেট ফার রেটে পরিণত হতে, কিন্তু রাতের বেলা অল্প সময় পেয়েছিল ফাইটোক্রোম ফার রেটে পরিণত হতে। ফলে অল্প সময়ে সকল ফাইটোক্রোম রেটে পরিণত হতে পারেনি, বিধায় ফাইটোক্রোম ফার রেট কোষে উপস্থিত থেকেছে। এই ফাইটোক্রোম ফার রেট লং ডেতে উপস্থিতি থাকলে লং ডে প্ল্যান্টে এটা পুষ্প প্রস্ফুটনের সূচনা ঘটায়। আর ধরে নেওয়া হয় যে এই যে ফাইটোক্রোম ফার রেট অনুপস্থিত, এটাই হচ্ছে শর্ট ডে প্ল্যান্টের সূচনা ঘটায়।
তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইটোক্রোম ফার রেট, যে ফাইটোক্রোম ফার রেট আছে কিনা। এখন ফাইটোক্রোম ফার রেটের যে এই রূপান্তর, এটা দিবা দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। তাহলে দিবা দৈর্ঘ্যের উপরে নির্ভর করে আমরা যদি প্ল্যান্টসকে ক্যাটাগরি করি, আমরা এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্ট ডে প্ল্যান্টস, আরেকটা হচ্ছে লং ডে প্ল্যান্টস, এবং আরেকটা হচ্ছে ডে নিউট্রাল প্ল্যান্টস, যেটা মানে এই ফাইটোক্রোম ফার রেড বা রেডের উপস্থিতি অনুপস্থিতির উপরে পুষ্প প্রস্ফুটনে নির্ভর করে না। তাহলে এই যে তোমরা যদি চিত্রে দেখো যে শর্ট ডে প্ল্যান্টে যে তোমার 6 ঘন্টা এখানে দেখানো হয়েছে যে দিনের আলো আছে, আর বাকিটা হচ্ছে অন্ধকার, 6-8 ঘন্টা দেখানো হয়েছে। ঠিক এই একইভাবে এখানেও তোমরা দেখো, এখানেও 8 ঘন্টার মতো রাতের অন্ধকার দেখানো হয়েছে, আর দিনের দৈর্ঘ্যটা বেশি দেখানো হয়েছে। আর ডে নিউট্রাল প্ল্যান্টে এগুলোর কোনো বিষয় না। তো আমরা বর্ণনায় তো দেখবই যে আমরা পরবর্তীতে পরীক্ষা কিভাবে লিখতে হবে আমরা আলোচনায় আসবো। তারপরে এখানে আমি বলি যে যদি তোমরা লং ডে প্ল্যান্ট, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশনে যদি ছোট করে আমরা এলডিপিস অ্যাব্রিভিয়েশনে লং ডে প্ল্যান্টস আছে, তার মধ্যে ক্যাবেজ, স্প্রিং ওয়েটস, স্প্রিং বার্লি, লেটুস, ক্লোভ মানে লং, সুগার বিট, স্পিঞ্চ, পালং, যেগুলো আমরা মানে লং ডে প্ল্যান্ট হিসেবে দেখি। আর শর্ট ডে প্ল্যান্ট হিসেবেও যেটা আমরা দেখি সেটা হচ্ছে ধরো তোমার ককলেভার, টোব্যাকো, তারপর সয়াবিনস, স্ট্রবেরি, তারপরে ক্রাইসেন্থেমাম, এই ইত্যাদি উদ্ভিদ হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। কিন্তু তার মানে এই যে আমি যে উদাহরণে যে মানে একটা এক্সাম্পল ধরেছিলাম, লং ডে প্ল্যান্টে দিন এবং রাতের অনুপাত 14:10, বা শর্ট ডে প্ল্যান্টে দিন এবং রাতের অনুপাত 8:16, তা কিন্তু না। এটা কিন্তু প্ল্যান টু প্ল্যান ভেরি করবে। যেমন দেখো এই যে ককলিভারে এখানে দেখানো হচ্ছে 8.5 ঘন্টায় যদি তোমার দিনের আলো থাকে, আর বাকি যদি তোমার 4.5 ঘন্টা রাত হয়, তাহলে এটা কি থাকবে? তাহলে এটা প্রস্ফুটন হবে। আর টোব্যাকোতে 11 থেকে 12 ঘন্টা যদি দিনের দৈর্ঘ্য থাকে, এবং বিপরীত ক্রমে যদি তোমার 13 থেকে 14 ঘন্টা যদি অন্ধকার থাকে, তাহলেই টোব্যাকোতে আমরা এটা পাই। আর দিনের উপরে নির্ভর করে না এরকম, দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না এরকম উদ্ভিদ, যেমন তোমার হচ্ছে কিউকাম্বার, টমেটো, তারপর হচ্ছে গার্ডেন পি ইত্যাদি উদ্ভিদ আছে, যেগুলো আসলে এরকম দৈর্ঘ্যের উপরে কোনো প্রভাব ফেলে না। তাহলে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা যদি আসি, যে আমাদের এই যে প্রস্ফুটনে আমাদের কি করে এই ডে লেন্থের যে ফটো পিরিয়ডটা আছে, তোমরা যদি দেখো এটা মেনলি কিসের উপরে প্রভাব ফেলে? মেনলি ইনফ্লুয়েন্স অন ফ্লাওয়ারিং ইন প্ল্যান্টস। আমাদের উদ্ভিদের পুষ্প সূচনা করতে এই তোমার দিবা দৈর্ঘ্য বা ডে লেন্থটা প্রভাব ফেলে, যেটা 1920 সালে গার্নার এবং অ্যালার্ড দেখেছিলেন তামাকের একটি প্রজাতির মধ্যে। তাহলে এটাতে আমরা বলেছিলাম যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ফ্লোরিজেন, যেটা নিয়ে আমরা আলোচনা করব, আর এখন আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ফাইটোক্রোম, যেটা মূলত দিবা দৈর্ঘ্যের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করে সেটা পুষ্প প্রস্ফুটনের সূচনা ঘটানোর জন্য আমরা যে ফ্লোরিজেন বলি, কাল্পনিক যে আমাদের যে উদ্ভিদের সূচনা প্রদানকারী হরমোন, সেটা সৃষ্টি করার উদ্দীপনা যোগায়। তা এবং আরেকটা আমরা বলেছিলাম যে এখানে তোমার এটাকে যদিও এখনো পর্যন্ত কৃত্রিমভাবে সংশ্লেষণ করা যায়নি কোনো উদ্ভিদ থেকে, কিন্তু এটা মোটামুটি বিজ্ঞানীরা নিশ্চিত যে কেন এই দিবা দৈর্ঘ্যের উদ্ভিদগুলো, দিবা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে উদ্ভিদগুলো গাছ থাকা সত্ত্বেও তোমার ফুল আসে না। তাহলে ফুল আসার জন্য নিশ্চয়ই কোনো না কোনো অনুঘটক ছিল, এবং তারা এই অনুঘটকের বা এই পিগমেন্টের নাম দিয়েছেন কি? ফাইটোক্রোম। তাহলে ফাইটোক্রোম সম্পর্কে তোমরা যদি পরীক্ষায় লিখো, আমি যে জিনিসটা বলেছি এখানেও সেই জিনিসটাই আছে। তোমরা যদি পরীক্ষার হলে এভাবে লিখতে চাও, এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে, বা যদি তোমরা চাও ইচ্ছা করলে মানে
ভিডিওটা আবার শুনে এখান থেকে তোমরা লিখতে পারো। আমি একেবারে এখানে বিস্তারিত দিয়ে দিয়েছি যে তোমার এখানে রেড লাইট এবং ফার রেড লাইট কখন কোনটাকে প্রভাবিত করে। রেড লাইট পেলে ফাইটোক্রোম রেড, ফাইটোক্রোম ফার রেডে পরিণত হয়ে যায়, আর ফার রেড লাইট পেলে ফাইটোক্রোম ফার রেড, ফাইটোক্রোম রেডে পরিণত হয়ে যায়। আমরা রেড লাইট কখন পাই? রেড লাইট পাই দিনে, ফলে দিনের বেলা ফাইটোক্রোম আর ফাইটোক্রোম ফার আরে পরিণত হয়ে যায়। আর ফার রেড লাইট পাই কখন? যখন একেবারেই আলো থাকে না বা কম আলো, উষালব্ধে বা একেবারে আলো থাকে না, সরাসরি আলো থাকে না তখন। এবং এটা মূলত অন্ধকারেই এই ঘটনাটা ঘটে থাকে। তাহলে আমাদের এখানে দিবাদর্গের যে ভিত্তিতে আমাদের উদ্ভিদের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করেছি যে এটা 3 ধরনের। যদি এটা পরীক্ষার হলে আসে, তোমরা এখানে উদাহরণ সহ এই 3টি ভাগ দিতে পারো: ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ এবং নিরপেক্ষ দিনের উদ্ভিদ বা ডে নিউট্রাল প্ল্যান্ট আমরা যেটা বলি। কিন্তু এখানে যে পয়েন্টটা আমি তোমাদেরকে যুক্ত করতে চাই, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা তোমরা একটা জিনিস মনে রাখবা যে ছোট দিনের উদ্ভিদ এবং বড় দিনের উদ্ভিদের মধ্যে মূল পার্থক্য কোথায়। আমি মূল পার্থক্য তোমরা অনেক পার্থক্য তোমরা হয়তোবা বলবে, কিন্তু মূল পার্থক্য হচ্ছে যে নির্দিষ্ট সময়সীমার চেয়ে অন্ধকার কাল যদি কম হয় তাহলে কিন্তু ছোট দিনের উদ্ভিদে ফুল ফুটবে না। তার মানে অন্ধকার কালটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে। এটার সাথে কিন্তু আলোর কোনো সম্পর্ক নাই। ছোট দিনের উদ্ভিদে আলো যতটুকু পাওয়ার ততটুকু পায়। মনে করো 6 ঘন্টা বা 8 ঘন্টা আলো থাকলে তার ফুল ফুটবে। তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে তোমার 8 ঘন্টার থেকে যদি 24 ঘন্টা থেকে 8 ঘন্টা বিয়োগ করতে 16 ঘন্টা, তাহলে 16 ঘন্টা তোমার অন্ধকার লাগবে। এই 16 ঘন্টা অন্ধকার নিরবিচ্ছিন্নভাবে লাগবে। এটা হচ্ছে পয়েন্ট মনে রাখার মতো। যদি এই 16 ঘন্টার মধ্যে কোনো সময় এই উদ্ভিদে আলো আসে, রেড রে পরে, মানে লাল আলো 660 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো যদি পড়ে এই 16 ঘন্টার মধ্যে, যেটার জন্য অপটিমাম টাইম 16 ঘন্টায়, যদি কোনোটার জন্য অপটিমাম টাইম 14 ঘন্টায়, যদি 14 ঘন্টা থাকে, অন্ধকারটা ইম্পর্টেন্ট। অন্ধকারটা ইম্পর্টেন্ট ছোট দিনের উদ্ভিদের জন্য। ছোট দিনের উদ্ভিদের জন্য কিন্তু ছোট দিনটা ইম্পর্টেন্ট না। ছোট দিনের উদ্ভিদের জন্য অন্ধকারটা ইম্পর্টেন্ট, এবং সেই অন্ধকারটা হতে হবে নিরবিচ্ছিন্ন। যদি ওই নিরবিচ্ছিন্ন 14 ঘন্টা বা 16 ঘন্টা অন্ধকারের মধ্যে কখনো আলোর ডিস্টার্বনেস আসে, তাহলে আর উদ্ভিদ, ছোট দিনের উদ্ভিদে ফুল প্রস্ফুটিত হবে না। বিপরীত ক্রমে যদি বড় দিনের উদ্ভিদে আমার যে অপটিমাম দিনের আলো লাগবে সেই দিনটা আমি পেলেই হলো, সেটা নিরবিচ্ছিন্নভাবে পেতে হবে এমন কোনো কথা নেই। এটা মানে তোমার যদি মাঝখান দিয়ে একটু অন্ধকার আসলো, তারপর আবার আলো আসলো, এই যে মানে পর্যায়ক্রমে, তার মানে আমার 16 ঘন্টা আলো দরকার। তাহলে আমি ধরো 8 ঘন্টা আলো পেলাম, আবার 4 ঘন্টা অন্ধকার, আবার 8 ঘন্টা আলো পেলাম, আমার আলো পেলেই হলো। 16 ঘন্টা আলো পেলে এটা ফুল ফুটবে। আমার আলোটা নিরবিচ্ছিন্ন প্রয়োজন নেই। তোমরা যদি নিচের চিত্রটার দিকে খেয়াল করো, তাহলে তোমরা শর্ট ডে প্ল্যান্ট এবং লং ডে প্ল্যান্টের মধ্যে আমি যে তথ্যটা আলোচনা করলাম, আমার মনে হয় যে তোমরা এই তথ্যটা এই চিত্র থেকে ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমরা দেখো শর্ট ডে প্ল্যান্টের, আমি এখানে যদি তোমরা ডট ডট একটা চিহ্ন, একটা লাইন দেখা যাচ্ছে, সেটাকে আমরা ক্রিটিক্যাল নাইট লেন্থ ধরে নিলাম। এটা হচ্ছে একেবারে আমাদের যে কমপক্ষে অন্ধকার যে পর্যন্ত প্রয়োজন সেটা আমরা ধরে নিলাম। অন্ধকারটা কার জন্য বেশি প্রয়োজন? অন্ধকারটা আমরা বলেছিলাম ছোট দিনের জন্য বেশি প্রয়োজন। কি কারণে প্রয়োজন? সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নতার জন্য প্রয়োজন। নিরবিচ্ছিন্ন মানে কি? একেবারে অন্ধকারটা লাগবে কন্টিনিউয়াসলি, কোনো ব্যাঘাত ঘটবে না। তোমরা যদি এই চিত্রে দেখো, এই দেখো এখানে তার যে লাইনের থেকে কম অন্ধকার ছিল, তাহলে ফুল ফুটেনি। আমরা এখানে দেখো ইয়েলো কালার দিয়ে আমরা ডে লাইট বুঝাচ্ছি এবং গ্রে কালার দিয়ে আমরা অন্ধকার বুঝাচ্ছি। তাহলে আমরা যে অন্ধকারের যে অপটিমাম দিয়েছিলাম শর্ট ডের জন্য, সেটা অপটিমাম যে সময় সেটা সে পূর্ণ করেনি, তার থেকে বেশি আলো ছিল। এই কারণে প্রথম চিত্রে প্রথম যে বারটা দেখছো সেই বারে ফুল আসেনি। দ্বিতীয় বারে দেখো শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে, এই দ্বিতীয় বারে
এই দ্বিতীয় বারটার মধ্যে দেখো যে অপটিমাম যে অন্ধকার দরকার, সে অপটিমাম অন্ধকারটা সে পূরণ করে আর একটু বেশি আছে, বা অপটিমামটা থাকলেই তার ফুল আসলো। তৃতীয় বারে দেখো, তৃতীয় বারে যদি তোমরা গ্রে রেগুলোকে যোগ করো, গ্রে রেগুলোকে যোগ করলে দেখা যাবে অপটিমাম পূর্ণ করেছে। কিন্তু যেহেতু আমার অপটিমাম যতটুকু প্রয়োজন ছিল তার মধ্যে আলো এসে বাধা দিয়েছে, নিরবিচ্ছিন্নভাবে সে আলো পায়নি, এ কারণে কিন্তু এখানে পুষ্প সূচনা ঘটেনি বা পুষ্প প্রস্ফুটিত হয়নি। এটাই হচ্ছে মূল পার্থক্য। তোমার আলোটা এসে যদি এখানে ব্যাঘাত ঘটায় তাহলে ছোট দিনের উদ্ভিদে ফুল ফুটবে না। অন্ধকার হয়তো বা সে 16 ঘন্টা পেয়েছে, কিন্তু মাঝখানে নিরবিচ্ছিন্নভাবে 16 ঘন্টা পায়নি, মাঝখানে একটু আলো পেয়েছিল, এ কারণে তার ফুল ফুটেনি। লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লং ডে প্ল্যান্টে দুই ক্ষেত্রে ফুল ফুটেছে, এক ক্ষেত্রে ফুল ফুটেছে। আর শর্ট ডেতে এক ক্ষেত্রে ফুল ফুটেছে, দুই ক্ষেত্রে ফুল ফুটেছে। তার মানে লং ডের শর্ত হচ্ছে তোমার দুটা শর্ত। একটা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে আলো পেলেও ফুল ফুটবে, আমার যতটুকু অপটিমাম লাইট দরকার সেটা যদি নিরবিচ্ছিন্নভাবে পাই তাহলেও ফুল ফুটবে, আর অপটিমাম লাইটটা নিরবিচ্ছিন্নভাবে না পেলেও ফুল ফুটবে, যেটা তোমরা তৃতীয় চিত্রে দেখছো। আর অপটিমাম অন্ধকার যেটা শর্টের জন্য দরকার, সেটা একটাই শর্ত, নিরবিচ্ছিন্নভাবে পেতে হবে, না হলে আর ফুল ফুটবে না। আর লং ডে প্ল্যান্টে নিরবিচ্ছিন্নভাবে যদি আমি পেয়ে যাই তাহলেও ফুল ফুটবে নিরবিচ্ছিন্নভাবে আলো পেলে। আর নিরবিচ্ছিন্নভাবে আলো না পেয়েও যদি আমি মানে অপটিমাম আলোটা পেয়ে যাই 24 ঘন্টার যে সার্কেল, সেই সার্কেলে, তাহলেও ফুল ফুটবে। তাহলে লং ডে প্ল্যান্টে কখন ফুল ফুটবে না? যদি কোনোভাবেই 24 ঘন্টার মধ্যে আমি আমার অপটিমাম আলোটা আমি না পাই। তার মানে অন্ধকারটা যদি 24 ঘন্টার মধ্যে ধরে নাও যে আমার 14 ঘন্টা আলো দরকার, কিন্তু আমি দেখা গেল যে সেখানে আলো আসলো 13 ঘন্টা বা 12 ঘন্টা, তাহলে আর এটা ফুল ফুটবে না। কিন্তু যদি 24 ঘন্টার সার্কেলে যদি কোনো না কোনোভাবে তোমার 13 ঘন্টা বা 14 ঘন্টা আর অপটিমাম লাইটটা আসে, মাঝখানে যদি অন্ধকার এসে তারপরে যদি লাইটটা আসে, 12 ঘন্টা লাইট আসলো, আর 1 ঘন্টা পরে অন্ধকারের মাঝখানে লাইট পাওয়া গেল, তারপরে কিন্তু তার ফুলটা ফুটবে। এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু এখানে বর্ণনায় দেয়া আছে। তোমরা এই বর্ণনাগুলো যদি পড়ো, এখানে দেখবে যে ফুল ধরার জন্য 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় দিবালোকের দরকার হয় এমন উদ্ভিদকে পর্যায়ক্রমিকভাবে যদি তোমার 18 ঘন্টা দেওয়া যায়, ধরো 8 ঘন্টা আলো 4 ঘন্টা অন্ধকার রাখা হয়, তাহলেও এদের ফুল ঘটবে। এই জিনিসগুলো ব্যাখ্যা দেয়া আছে। আর একইভাবে নিরপেক্ষ দিনের উদ্ভিদে যে ব্যাখ্যাটা এখানে দেয়া আছে, সেটা হচ্ছে যে যেসব উদ্ভিদে ফুল ধারণের উপর দিন রাতের তুলনামূলক দৈর্ঘ্যের কোনো প্রভাব নাই, এদেরকে বলা হবে নিরপেক্ষ দিনের উদ্ভিদ, তাই না? এরা মানে দৈহিক বৃদ্ধি ঘটলেই এদের মানে ফুল চলে আসবে, এদের এরা মনে করো এরা, এবং এদেরকে যে কোনো সময় তোমার জন্মানো যায়, বছরের যে কোনো সময় এটা জন্মানো যায়। টমেটো, শসা, কার্পাস, সূর্যমুখী, আউশ ধান ইত্যাদি। এখন আমরা একটু যে যেই জৈব রাসায়নিক পদার্থটা এই উদ্দীপনা সৃষ্টি করে পুষ্প প্রস্ফুটনে, যেটাকে কাল্পনিকভাবে ধরা হয়, যদিও ফ্লোরিজিন নামক কোনো রাসায়নিক পদার্থ এখনো পর্যন্ত কোনো উদ্ভিদ থেকে পৃথক করা যায়নি, তারপরও এই ফ্লোরিজিন নামটা 1936 সালে প্রথম ব্যবহার করেন কাইলাকিয়ান, যিনি মানে বলেছেন যে আসলে প্রতিটি উদ্ভিদে ফুল সৃষ্টির জন্য বিশেষ কোনো পদার্থ প্রয়োজন, যেটা উদ্ভিদকে উদ্দীপনা দিবে বা বলে দিবে, বা এটা একটা কি হিসাবে কাজ করবে, রেগুলেটর হিসাবে কাজ করবে, দিস ইজ টাইম টু ফ্লাওয়ার। তাহলে এই যে বলে দিবে যে দিস ইজ টাইম টু ফ্লাওয়ার, ফ্লাওয়ারিং এর বলে দেওয়া বা সূচনা করার জন্য যে আদেশটা আসবে, সেই জৈব পদার্থটা, জৈব রাসায়নিক পদার্থের নাম দেওয়া হয়েছে ফ্লোরিজেন। এটা অবশ্যই জানো, যেহেতু আমরা বললাম একটা হরমোন, এবং যত ধরনের হরমোন আছে সকল হরমোন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, এটা মনে রাখবে। সকল হরমোন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, তার সাথে অন্য কিছু থাকতে পারে, তবে প্রত্যেকটি হরমোনই হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে এই ফ্লোরিজেন সম্পর্কে আমাদের এতটুকুই ছিল বলার। এখন পুষ্প প্রস্ফুটনে তোমরা দিবা দৈর্ঘ্যের কথা আলোচনা শুনলে, কিন্তু
আমাদের 1920 সালে বিজ্ঞানী টিডি লাইসেনকো, দুঃখিত, টিডি লাইসেনকো, রাশিয়ান বিজ্ঞানী, তিনি বলেছেন যে প্রস্ফুটনে কিন্তু আরেকটা বাহ্যিক প্রভাবও সাড়া প্রদান করতে পারে। সেটা হচ্ছে কি? তাপমাত্রা। তিনি দেখিয়েছেন যে শৈত্য প্রদান করে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করা যায়। এই যে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়া শৈত্য প্রদানের মাধ্যমে, এই প্রক্রিয়াটি উনি নাম দিয়েছিলেন প্রথমে জেরোভাইজেশন, যেটার পরে ল্যাটিন শব্দ অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে ভার্নালাইজেশন। তাহলে ভার্নালাইজেশনও কিন্তু মানে এই যে শৈত্য প্রদানের মাধ্যমে যে এই ত্বরান্বিত করার যে প্রক্রিয়া, এখানেও ভার্লিন নামক একটি কাল্পনিক হরমোন কল্পনা করেছেন তিনি, যেটা আমরা বলেছিলাম যে পুষ্প প্রস্ফুটনে ফটোপিরিয়ডিজমে ফ্লোরিজেন আসে, এখানেও ভার্নালাইজেশনে ভার্নালিন আসে। তো এখন আমরা যদি একটা ভার্নালাইজেশনের বিষয় এখানে দেখি, ভার্নালাইজেশন যে শৈত্য প্রদানটা, সে শৈত্য প্রদানটা তোমরা খেয়াল করো, শৈত্য প্রদানটা আমরা প্রস্ফুটন ত্বরান্বিত করার জন্য করে থাকি। কোথায়? অবশ্যই এটা বীজে করতে হবে। বীজে শৈত্য প্রদান মানে টেম্পারেচার কমিয়ে দেওয়া। বীজ অথবা কচি চারার মধ্যে যদি আমরা টেম্পারেচার কমিয়ে শৈত্য প্রদান করি, তাহলে সেই বীজ বা চারা থেকে উৎপন্ন উদ্ভিদে তোমার পুষ্প প্রস্ফুটন বা ফসল হারভেস্টিং এর টাইম আমরা এগিয়ে আনতে পারি। এই টেম্পারেচার কোন উদ্ভিদের জন্য কতটুকু দিতে হবে এটা ভেরি করে, তবে সাধারণত এটা ধরে নেওয়া হয় 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে দেয়া হয়, এবং এটার একটা অপটিমামও ধরে নেওয়া হয়। সাধারণত যে সকল বীজ শুষ্ক, কারণ পাইন বীজ, যে সকল বীজ শুষ্ক পানি গঠন করতে পারে, যেগুলো ইনভাইটেড শীট অথবা ইয়াং প্ল্যান্ট, এগুলোতেই এই ভার্নালাইজেশন পদ্ধতি প্রয়োগ করা যায়। ধানের বীজ ধরা যেতে পারে, গমের বীজ ধরা যেতে পারে, এগুলো হচ্ছে ইনভাইটেড শীট। এগুলো যদি তুমি টিস্যু পেপারে পানি দিয়ে রেখে দাও, এগুলোতে দেখবা যে শিকড় গজিয়ে গেছে, তার মানে এগুলো মানে অঙ্কুরোদ্গম শুরু হয়ে যায়। তার এটার জন্য যদি আরেকটু আমরা প্রসেসিং করি, এটাকে যদি একটু শৈত্য রুম টেম্পারেচারে না রেখে যদি আমরা একটা অপটিমাম টেম্পারেচার দিই, সাধারণত এই ইফেক্টিভ টেম্পারেচার ধরা হয় 4 ডিগ্রি সেলসিয়াস, যদিও এটা প্রজাতি ভেরি করবে, এক এক প্রজাতি এক এক রকম করবে, এবং বিজ্ঞানীরা এক এক প্রজাতির জন্য এক একটা অপটিমাম টেম্পারেচার ভার্নালাইজেশনের জন্য নির্ধারণ করেছেন, যে কোন প্রজাতিতে কোন টেম্পারেচারে শৈত্য প্রদান করলে পরে এটার পুষ্পায়ন বা হারভেস্টিং টাইম এগিয়ে আনা সম্ভব। তাহলে আমরা যদি আমাদের দেশের যে কৃষি প্রধান দেশ, এবং এই কৃষি প্রধান দেশে যদি আমরা ধরে নেই আমাদের 2 মেইন স্টাপল যে আছে, তার মধ্যে একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে গম। তো আমরা জানি যে ধান এবং গমের 2টা ভ্যারাইটি আছে। একটা হচ্ছে অ্যানুয়াল বা স্প্রিং, যেটা 1 বর্ষ, মানে যেটা তোমার বসন্তে লাগানো হয় এবং এটা শীতে সামারে এটা ফুল দেয়। হ্যাঁ, এটাকে এই ভ্যারাইটিকে বলা হয় অ্যানুয়াল। এটা অল্প সময় মানে ফসল পাওয়া যায়, হ্যাঁ, যার জন্য এটাকে অ্যানুয়াল বা 1 বর্ষজীবী বলে। এবং আরেকটা প্রজাতি আছে বাইএনুয়াল বা উইন্টার, মানে এটা একটু দীর্ঘ সময় লাগে। তার মানে এটা যদি তুমি শীতের শুরুতে যদি এটা চারা রোপণ করে, তাহলে এটা এই শীতের আগে রোপণ করে শীতকাল পেরিয়ে আবার নেক্সট বছরের মানে গ্রীষ্মকালে এসে এটা ফুল ফুটে। তার মানে এটা 2টা সিজন লেগে যায়, যার জন্য এটাকে বাইএনুয়াল বলা হয়। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে দেখি, যে এই বাইএনুয়ালকে যদি আমরা সেই অ্যানুয়ালের সাথে যদি আমরা স্প্রিং এ দেই, মানে রোপণ করে দেই, তাহলে দেখা যায় যে হ্যাঁ, গাছ হয়। গাছ হলেও এটা কিন্তু ওই ফুল আসে না। অ্যানুয়ালের যেমন তোমার ফুল চলে আসে, ওই বাইএনুয়ালের ওই ফুল আসে না, কারণ সে তো শীতকালটা আর পেল না। বসন্ত পার হওয়ার পরে যদি তুমি এটাকে রোপণ করো,
সে শীতকাল না পাওয়ায়, মানে ওই সত্যটা না পাওয়ার কারণে সে কিন্তু তার ফুল আসলো না, আরো বিলম্বিত হয়ে গেল। তাহলে এই যে তার যে এই যে আমি যদি একই সাথে একই সময় যদি বাইএনুয়াল এবং অ্যানুয়ালকে লাগাতে চাই, যাতে আমার কম খরচে আমি একাধিক ফসল পেতে পারি, তার এই ফ্লাওয়ারিংটাকে যদি আমি একটু ত্বরান্বিত করতে চাই, তাহলে ওই শীতকালীন যে ইয়েটা, শস্যটা, ভ্যারাইটিটা, সেটাকে আমাকে সত্য প্রদান করে ভার্নালাইজেশনের মাধ্যমে আমি ইচ্ছা করলে এটাকে মানে হারভেস্টিংটা করতে পারি। তাহলে এটা তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে এটা কিভাবে করা যেতে পারে, এটা আমরা বলেছি যে এটা নিম্ন তাপমাত্রায় এটা করতে হবে, এবং এটা দেখা গেছে যে নিম্ন তাপমাত্রায় সাধারণত যে ভাজক টিস্যুগুলো আছে, কাণ্ডের ভাজক টিস্যুগুলো আছে, এগুলো উদ্দীপ্ত হয়। এগুলো উদ্দীপ্ত হলে এই শীর্ষের ভাজক কোষগুলোতে এক ধরনের হরমোন সৃষ্টি হয়, যে হরমোনটার নাম দেওয়া হয়েছে ভার্নালিন। এই ভার্নালিন যদিও ওই ফ্লোরিজেনের মতো এখনো কৃত্রিমভাবে আইসোলেশন করা বা পৃথক করা সম্ভব হয়নি, কিন্তু এটা ধরে নেওয়া হয়। নতুবা এটা কাজ করে কিভাবে, এটাকে ধরে নেওয়া হয়। তাহলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই ভার্নালাইজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে, যখন আমাদের দেশের ফসলের সময় সীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে তোমার ধানের উৎপাদন বৃদ্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের টাইম যদি আমরা কমিয়ে আনতে পারি, যেহেতু আমাদের লিমিটেড জমি আছে, তাহলে আমরা যদি টাইম কমিয়ে এনে বারবার যদি রোপণ করতে পারি, বা একটা ফসল বাদ দিয়ে আরেকটা ফসলকে ওই জমিতে রোপণ করতে পারি, একটা সিজনে যদি আমরা 3টা ফসল রোপণ করতে পারি টাইম কমিয়ে, এটা আমাদের জন্য লাভজনক। আর যদি আমরা এমন কোনো দুর্যোগ সময়, দুর্যোগ প্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ, আমাদের দুর্যোগকালীন সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি অথবা জলোচ্ছ্বাস, বন্যা, এগুলোকেও যদি এড়াতে চাই, তাহলে আমরা ভার্নালাইজেশনের মাধ্যমে আমরা এই হারভেস্টিং টাইমটাকে বা পুষ্প প্রস্ফুটনটাকে ত্বরান্বিত করে এটাকে এড়িয়ে যেতে পারি। ফলে অর্থনৈতিক দিক থেকে ভার্নালাইজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, আমাদের মুন্সিগঞ্জ কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এই প্রকল্পটা করেছিল একটি বিজ্ঞান মেলায়। তারা দেখিয়েছিল যে কচি প্ল্যান্টে এভাবে তাপমাত্রা কমিয়ে কিভাবে ভার্নালাইজেশনের মাধ্যমে এই ফুল গাছের ফুলকে কিভাবে ত্বরান্বিত করা যায়, তারা এটা সফল হয়েছিল। তাহলে আমরা এটার উপকারিতা তো বলেছি যে এটা আমাদের কিভাবে উপকার করতে পারে। তবে যেহেতু আমি ন্যাচারাল টাইমকে ত্বরান্বিত করছি, তার মানে আমি চাচ্ছি যে গ্রীষ্মকালে বর্ষার কিছু আগে এটা যাতে চলে আসে, আমাদের কৃষির অর্থনীতি, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বাজারজাত যাতে দ্রুত করা যায়, ফসল নষ্ট হওয়ার থেকে বাঁচা যায়, এ সকল কারণে আমি ভার্নালাইজেশন দিলাম। এটার প্রতিক্রিয়াটা কি হতে পারে? এটার প্রতিক্রিয়া, তোমরা জানো প্রত্যেক বস্তুর যদি কিছু মানে উপকারিতা থাকে, তার কিছু অপকারিতাও ভাবতে হয়। প্রত্যেকটা মেডিসিনের কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন এটারও তো, এই প্রক্রিয়ারও তো কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। যেমন যদি ধরো এই প্রক্রিয়াটা করতে গিয়ে যখন তুমি তাপমাত্রা কম দিবে, তাহলে এটা যদি কোনো কারণে তেজস্ক্রিয়তা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তোমার এই আমরা যে ফসলের ভার্নালাইজেশনটা দিব, সেই ফসলের খাদ্যমান, তারপরে গুণাগুণ, পুষ্টি গুণাগুণ ইত্যাদি নষ্ট হয়ে যেতে পারে। আর এর ফলে আবার ওই ভ্যারাইটিটার মধ্যে স্থায়ীভাবে তোমার তেজস্ক্রিয়তাও প্রবেশ করে যেতে পারে। তাহলে এইগুলো এমন তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে যেগুলো আবার মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। তোমরা জানো যে এখন কিন্তু আমরা যে এই যে কৃত্রিমভাবে যে অল্প সময়ে দ্রুত গতিতে যে আমরা ন্যাচারাল টাইমকে ডিউরেশনটাকে কমিয়ে, যে এই যে ব্রয়লার মুরগিকে 21 দিনে যে মুরগি বাচ্চা দেয়, সেটাকে ডিম ফুটে বাচ্চা হয়, সেটাকে আমরা 1 দিনে করেছি। সেটা কিন্তু সে ব্রয়লারের কিন্তু এখন বিজ্ঞানীরা অনেক ক্ষতিকর দিক পেয়েছেন তার এই যে দ্রুত মাংস বৃদ্ধির জন্য, এবং তার এই যে 1 দিনের মাধ্যমে ফার্টিলাইজেশনের জন্য। তাহলে এই যে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো আরো কিভাবে পারফেক্ট ভাবে করা যায়, এগুলো নিয়ে কিন্তু বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে করলে পরে এটা সবচেয়ে ভালোভাবে কাজ করা যায়। তো যাই হোক, তারপরও আমরা যদি
আরো কিছু বিস্তারিত জানতে চাইলে আমি একটা লিঙ্ক দিয়েছি তোমাদের বিভিন্ন বইয়ের পাশাপাশি, তোমরা এই লিঙ্কে গিয়ে লিঙ্ক দেখতে পারো। আর এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার এই ক্লাসটি দেখলে এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং পরবর্তীতে আরেকটি আমরা পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আগের লেকচারগুলো এটার সাথে সম্পর্কিত লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা মানে কমেন্টে জানাবে যে কোনো প্রশ্ন আছে কিনা, আমি উত্তর দিয়ে দিব।